নমস্কার। বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং এর মধ্যেই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা এবং প্রার্থী বাছাই পর্ব মোটামুটি শেষ পর্যায়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বাধীন বাংলাদেশে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের যে প্রাচীন বৃহত্তম যে রাজনৈতিক দল, যার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের আবেগ জড়িত, যার সঙ্গে বাংলাদেশের জনগণের হৃদয়ের সম্পর্ক, সেই যে বৃহত্তম দলটি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের তার যে কার্যক্রম সেটা বাংলাদেশ নির্বাচন কমিশন বন্ধ করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা কতটা বৈধতা পাবে, সেটা একটা বিরাট প্রশ্ন। ইতিমধ্যে যে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি আমেরিকা, রাশিয়া, ভারত, এ সকল রাষ্ট্রগুলি বাংলাদেশ সরকারকে বলে রেখেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন আন্তর্জাতিক মহল, এমনকি রাষ্ট্রসংঘ। কিন্তু মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না অন্যভাবে বলতে গেলে। তো ইতিমধ্যেই যে বাংলাদেশে যে বিভিন্ন জনমত সমীক্ষা হয়েছে বিভিন্ন বেসরকারি উদ্যোগে, এবং প্রত্যেক জনমত সমীক্ষায় যে রিপোর্ট এসেছে সেটা হচ্ছে সবচেয়ে বৃহৎ অংশের জনগণ চাইছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারা আওয়ামী লীগের সাপোর্টার। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন তথা তত্ত্বাবধায়ক সরকার সেই পথে না হেঁটে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশে গত 2025 সালের 25শে ডিসেম্বর তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে এবং ওনার প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ সেটা দ্রুত বদলাতে শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তারেক রহমান 2008 সালে আওয়ামী লীগ যখন নির্বাচনে জয়ী হয়েছিল, ল্যান্ডস্লাইড ভিক্টরি লাভ করেছিল আওয়ামী লীগ, তখন সে বাংলাদেশ আর্মিকে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে নির্বাসিত হয়েছিলেন। তার বিরুদ্ধে প্রায় 84টি মামলা, মানি লন্ডারিং, ব্রাইবারি এবং গ্রেনেড অ্যাটাক, বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল, সে অধিকাংশ মামলা থেকে তাকে খালাস করা হয়েছে। খুব সম্ভবত আরও কিছু মামলা তার বিরুদ্ধে আছে। কিন্তু তিনি যে গত 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যখন বাংলাদেশে পতন ঘটল সরকারের, তারপর থেকে তিনি কিন্তু লন্ডনেই ছিলেন, দেশে আসেননি। এখন প্রশ্ন হচ্ছে, তিনি এতদিন পরে দেশে আসলেন কার অঙ্গুলি হেলনে? বাংলাদেশের যে বিভিন্ন মিডিয়া এবং জনগণের একাংশ বুদ্ধিজীবী মহল বলছে এতে ভারত আর আমেরিকার নাকি হাত আছে তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের ব্যাপারে। কিন্তু সেটা কিছুই বলা যাচ্ছে না যে কি
তিনি সাহস নিয়ে বাংলাদেশে পদার্পণ করেছেন। যাই হোক, বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন এবং রাজনৈতিক অঙ্গনে তার যে প্রবেশ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত পাল্টে গেছে। কেননা এতদিন যে তথাকথিত ছাত্র জনতা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিল, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যারা এতদিন চষে বেরিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যদিও তারা গোপালগঞ্জে গেছিল একটা সভা করার জন্য, সেখানে তারা ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে এসেছে এবং আর্মির ট্যাঙ্কারে করে খুব সম্ভবত তারা গোপালগঞ্জ থেকে পালিয়ে এসেছে। তো এনসিপির যে এতদিন যে বাংলাদেশের যে মাঠে ময়দানে যে দাপট এবং চষে বেড়ানো যে লক্ষ্য করা যাচ্ছিল, সেটা কিন্তু অনেকটা স্তিমিত হয়ে গেছে তারেক রহমানের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে। সুতরাং রাজনৈতিক মহল মনে করছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের যে রাজনৈতিক যে অস্থিরতা, সেটা কিছুটা হলেও স্তিমিত হয়েছে। কেননা বিএনপি আর যাই কিছু হোক, অনেকটা ভারত বিরোধী হলেও এই দলটি কিন্তু মৌলবাদী দল না, মোটামুটি গণতান্ত্রিক ধ্যান ধারণা, গণতান্ত্রিক আদর্শ ইত্যাদিতে বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষতার কথাও তাদের মুখে শোনা যাচ্ছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই, আওয়ামী লীগ বাদে। আওয়ামী লীগ তো নির্বাচনের বাইরে আছে। অন্যদিকে যে জামাত, যে তার অবস্থান, সে অবস্থান কিছুতেই বদলায়নি। যে ৭১-এর মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা এবং তাদের যে কার্যকলাপ মুক্তিযুদ্ধের সময়, সেটা নিয়ে জামাত এখনো পর্যন্ত ক্ষমা চায়নি। সুতরাং স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, যে এ সম্পর্কে জামাতের যে অবস্থান, সেটা একটুকু বদলায়নি এবং জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, হানাদার বাহিনীকে সাপোর্ট করেছিল, এর জন্য জামাত কিন্তু ক্ষমাও চায়নি। এখন একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার উচ্ছেদ এবং তাকে দেশ থেকে তাড়ানোর পেছনে সবচেয়ে যারা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল, সেটি হচ্ছে জামাত, এবং তার পেছনে ছিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি। তো এই জামাতের সঙ্গে এখন এনসিপি তার নির্বাচনী যে অ্যালায়েন্স, সেটা করেছে এবং সিট বন্টনও করেছে খুব সম্ভবত। তো এখন প্রশ্ন হচ্ছে, এই জামাতের মতো দল এখন যে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং পাশাপাশি বাংলাদেশে যে মোল্লাতন্ত্র, মৌলবাদীদের যে দাপট লক্ষ্য করা যাচ্ছে, সে নিয়ে আন্তর্জাতিক মহল বিশেষভাবে চিন্তিত। এবং বিশেষ করে ভারতের মতো শক্তিধর রাষ্ট্র, যেটা একসময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই ভারতবর্ষ কিন্তু এই জামাতের যে কার্যকলাপ এবং জামাতের যে আদর্শ, এর বিরোধী। সুতরাং এমত অবস্থায় জামাত এনসিপি অ্যালায়েন্স করে বিএনপির সঙ্গে, বিএনপির মতো বৃহৎ একটা দলের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ছাড়া, সেটা কতটা ফলপ্রসূ হবে এবং নির্বাচনী ম্যান্ডেট কোথায় এসে দাঁড়াবে, সেটা যথেষ্ট সন্দেহ আছে। কেননা জামাতের যে বর্তমান যে বিভিন্ন সমীক্ষায় যে বেরিয়ে এসছে, যে জামাতের যে ভোট শেয়ার এই মুহূর্তে
খুব সম্ভবত 15 থেকে 18-এর মধ্যে আছে। সুতরাং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারা কতটা আসন পাবে এনসিপির সঙ্গে গঠবন্ধন করে, সেটা রাজনৈতিক মহল বিশেষভাবে সন্দিহান। খুব বেশি একটা আসন পাবে বলে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে একমাত্র অপশন হচ্ছে, সুযোগ হচ্ছে বিএনপি। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে কোন দিকে মোড় নেয়, এবং আওয়ামী লীগের উপর যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে এই যে বিএনপি যদি সরকার গঠন করেও, তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়ও, সেক্ষেত্রে খুব বেশি একটা রাজনৈতিক যে স্থিরতা, স্টেবিলিটি, সেটা আসবে বলে মনে হচ্ছে না। কেননা এখনও বিভিন্ন যে জনমত সেখানে উঠে এসছে যে তারা আওয়ামী লীগ সরকারকে চাইছে। শেখ হাসিনার যদিও স্বৈরাচারী কিছু কিছু কার্যক্রম ছিল, তার সে কার্যকলাপ করেছে বিভিন্ন স্বৈরাচারী কায়দায়, তারপরেও শেখ হাসিনার সময় যে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিকাঠামোগত যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, সেটা বাংলাদেশের জনগণ এখনও ভুলতে পারছে না। এমনকি তারেক রহমান যখন বাংলাদেশে পদার্পণ করেছে গত 25শে ডিসেম্বর, প্রায় 17 বছর পরে তিনি এসে বলছেন যে অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন। তার মানে পরোক্ষভাবে তিনি আওয়ামী লীগ সরকারের যে কার্যকলাপ, তার যে উন্নয়নমূলক বিভিন্ন কার্যকলাপ, সেসব কার্যকলাপে তিনি প্রশংসা করেছেন। এখন এই যে তারেক রহমান বাংলাদেশে পদার্পণ এবং তার রাজনৈতিক জগতে অবাধ বিচরণ, তিনি কার সহায়তা করেছিলেন, সেটা কিভাবে তিনি সেটা সম্ভব হয়েছে, এটা সবার কাছে একটা বিরাট প্রশ্ন। তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের বৈধতা আন্তর্জাতিক মহল কোনোভাবেই সেটাকে দেবে না। ইভেন যে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি, কানাডা, ইংল্যান্ড, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারত, কোনো রাষ্ট্রই এই নির্বাচনকে সমর্থন করে না এবং তাকে বৈধতাও দেবে না। সুতরাং বাংলাদেশে যে আগামী দিনগুলি, নির্বাচনের পরেও সরকার গঠন হলেও আগামী দিনগুলিতে খুব বেশি একটা রাজনৈতিক স্থিরতা বা স্টেবিলিটি আসবে বলে মনে হচ্ছে না। রাজনৈতিক স্টেবিলিটি তখনই আসবে যদি সব গণতান্ত্রিক দলগুলিকে নিয়ে একটা রাজনৈতিক যে বাতাবরণ, সেটা সৃষ্টি না করতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। নমস্কার।